ওয়েলকাম আবারও প্রত্যেককে একটা নতুন ভিডিওতে। আজকের আলোচনার টপিক একদম অন্যরকম আলোচনার টপিক। এটা কোনো ক্লাসের ভিডিও নয়, ক্লাসের ভিডিও সন্ধ্যাবেলায় আসবে। কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই যে শুধুমাত্র চোখ বন্ধ করে পড়াশোনা করে যাব, হার্ড ওয়ার্ক করব, স্মার্ট ওয়ার্ক করব, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে তোমার এই এত পরিশ্রম যেন জলে না যায়, এত কষ্ট যেন জলে না যায়। তাই চোখ বন্ধ করে নয়, একটু চোখ খোলামেলা রেখে একটু পরিবেশটার দিকে তাকিয়ে দেখবে, চারিদিকটা একটু তাকিয়ে দেখবে কি ঘটছে কি ঘটছে না। আমি কিছু তথ্য তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে চলেছি যেগুলো ভীষণ অবাক করেছে আমাকে, এবং আমার মনে হয়েছে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলা দরকার আছে। আমি জানি না কে তোমাদের সাথে কথা বলেছে বা কে তোমাদের সাথে কথা বলেনি, কিন্তু যেহেতু তোমরা ক্যান্ডিডেট, যেহেতু তোমরা পরীক্ষা দেবে, যেহেতু তোমাদেরই কম্পিটিশন, সেহেতু তোমাদের সাথে ডিসকাস করতেই হবে আমাকে, এইটুকু আমার কর্তব্য মনে হলো বলে আমি এই ভিডিওটা তোমাদের সামনে আজকে নিয়ে এলাম। আমি কিছু তথ্য আগে উপস্থাপন করে নিই, তারপর আমি কিছু কথা বলছি, সেই কথাগুলো মন দিয়ে শুনবে। ভিডিওটা কেটে কেউ পালিয়ে যাবে না। আজকে যারা এই ভিডিওটা কেটে পালিয়ে যাবে, মনে রেখো আগামী দিনে মেরিট লিস্টে তুমি ছেঁটে গেছো। আগামী দিনে মেরিট লিস্টে তোমার কোনো জায়গা নেই যদি এই ভিডিওটা তুমি কেটে পালিয়ে গেছো। তো তার কারণ নিজের অধিকার বুঝে নিতে, নিজের ন্যায্য অধিকার বুঝে নিতে এই কথাগুলো তোমাদের শোনাটা একান্তই জরুরি। আজ যদি কথা না শুনে বেরিয়ে চলে যাও, আগামী দিনে মেরিট লিস্ট থেকে বেরিয়ে চলে যাবে, এইটুকু আমি বলে দিলাম, মাথায় রেখো কথাটা। শুধু চোখ বন্ধ করে পড়াশোনা করব, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমি ওসব দেখতে যাব না, শুনতে যাব না। ভাই, অন্ধের মতো পড়াশোনা করে লাভ নেই বোন, অন্ধের মতো পড়াশোনা করে লাভ নেই। পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, তার সাথে সাথে দেখো যে আসলে জিনিসটা কি হচ্ছে, পরিবেশটা দেখবে না। আজকে দেখো আমি কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। আমার কাছে এই 7টা তথ্যই এসেছে, এরকম আরও অনেক থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না। যতটুকু জানি ততটুকুর ভিত্তিতে কথা বলবো, আদারওয়াইজ কোনো কথা বলবো না। দেখো আমি বলছি, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে প্রিলির নম্বর, এটা হচ্ছে প্রিলি কত 100 নম্বরে হয়েছিল। লেডি কনস্টেবলের কথা বলছি, আমি প্রত্যেককে বলছি, আমি কথা বলছি লেডি কনস্টেবল যে ফাইনাল মেরিট লিস্ট এসেছে তার বেসিসে আমি কথা বলছি। মেনের নাম্বার হচ্ছে 85 নম্বর, আর এদিকে আমি লিখে রেখেছি র্যাঙ্ক। স্বভাবতই যারা ফার্স্টের দিকে র্যাঙ্ক করে তারা খুব মেধাবী বা খুব বুদ্ধিমান, বা তারা হচ্ছে অনেক পরিশ্রমী, এটুকুই তো প্রমাণ হয়, তাই না? তাহলে চলো বিষয় ডিসকাস করি। মেনকা খাতুন যে সেকেন্ড র্যাঙ্ক করেছে, এইটা আমাকে চমকে দিয়েছে। 33.25 নম্বর সে প্রিলিমিনারিতে পেয়েছিল, অর্থাৎ প্রিলিমিনারি বা প্রিলি পরীক্ষাতে 33.25 পাওয়া ছাত্রীটা মানে কি, মানে হচ্ছে 33% নেয়ার অ্যাবাউট পেয়েছে সে। 100-এর মধ্যে তো এটাই হচ্ছে না, 33.25 মানে তো তাই। তাহলে যার 50% নাম্বার হয় না প্রিলিতে, যার 60% প্রিলিতে নাম্বার হয় না, সে মেনে 85-র মধ্যে 82.5। কি মনে হয়, এটা খুব ফেয়ার মনে হচ্ছে? খুব ফেয়ার? আচ্ছা, যারা খুব ভালো পড়াশোনা করে দিনরাত এক করে, তারা নিজের বুকে হাত রেখে বলো তো, এই নাম্বারটা তুমি কোনো দিন মক টেস্টে পেয়েছো? 1 ঘন্টার পরীক্ষাতে কোনো দিন মক টেস্টে 82.5 আউট অফ 85 তুমি পেয়েছো? আচ্ছা ঠিক আছে, মানলাম যে 2-5 জন স্টুডেন্ট থাকতেই পারে যারা পাবে, কিন্তু প্রিলিমিনারিতে তোমার 60 নাম্বার ওঠে না, অর্থাৎ 60% তুমি প্রিলিমিনারিতে পাচ্ছ না, অথচ 95% তুমি পেয়ে গেলে মেনে, 95%, অথচ 60% তোমার প্রিলিতে জুটছে না। প্রিলি আর মেন পরীক্ষার মধ্যে কত দিনের পার্থক্য ছিল বলো তো? 3 মাস। 3 মাসে এমন কি পড়াশোনা করে নিলে, বা এমন কি পড়াশোনা করলে, বা কোন স্ট্র্যাটেজিতে পড়লে এই নাম্বারটা অ্যাচিভ করা যায়, এরা একটু আমাদেরকে শিখে দিচ্ছে না কেন? একটু শিখে দিলেই তো পারে, তাহলে তো বাকি ক্যান্ডিডেট যারা পরীক্ষাগুলো দেবে তারা তো ভালো স্কোর করতে পারবে। আর আমরা যারা ক্যান্ডিডেটদেরকে গাইড করি, যাদেরকে সঠিক রাস্তা দেখাই, তাদেরকেও একটু বলে দিক, তাহলে আমরাও ক্যান্ডিডেটদেরকে সঠিকটা বলে দিতে পারবো যে এইভাবে করলে এত নম্বর পাওয়া যায়। 82.5 মানে ধারণা আছে তোমার?
85টা কোয়েশ্চেনই সে করেছে, 2টো ভুল হয়েছে মাত্র, আর 83টা ঠিক। 1 ঘন্টার পরীক্ষা যেখানে ম্যাথ রিজনিং 25-25 করে 50টা থাকে, আর যে ক্যান্ডিডেটটা প্রিলিমিনারিতে 60% নাম্বার উঠাতে পারে না, সে মেনে গিয়ে 95% নাম্বার তুলছে। বলো, 85-র মধ্যে 82.5 মানে কত? 95%-এর উপরে নাম্বার উঠিয়ে দিয়েছে। ইন্টারভিউ আমি এখানে ধরছি না, ইন্টারভিউ পরের কথা, 85-র মধ্যে তো এটা তুলেছে। ফেয়ার মনে হচ্ছে? এটা কখনোই ফেয়ার হতে পারে না। আরও তথ্য আছে, দেখো আমি সবগুলো বলছি না, দেখো আমি সব লিখে রেখেছি, আরও তথ্য লিখে রেখেছি। সবগুলো বলতে গেলে ভিডিওর মেন টপিক হারিয়ে যাবে, এই জন্য আমি সবগুলো বলছি না। মমতাজ বেগম, এটা আমি উল্লেখ করব, ইনি একজন সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে। প্রিলিমিনারিতে স্কোর 26.5, অর্থাৎ 26 পয়েন্ট সামথিং, এই 5% সে প্রিলিমিনারিতে পেয়েছে। অর্থাৎ তার অ্যাবিলিটি কতটুকু এটুকু বোঝা সারা। 3 মাস পর যখন মেন পরীক্ষা দিতে গেল, তখন 85-র মধ্যে 78.5, প্রায় 90% অ্যাভব নাম্বার উঠিয়ে দিল। বলো, একজন সিভিক ভলেন্টিয়ার যার দিনের ডিউটি 8 থেকে 10 ঘন্টা, পড়াশোনা সে ভালো করতেই পারে, তাহলে সে প্রিলিতে 60-র উপর কেন পেল না? এতই যদি সে মেধাবী, তাহলে তো প্রিলিতে 60-র উপর সে পেতে পারতো, কিন্তু না, প্রিলিতে পায়নি। মেনে আবার 85-র মধ্যে 78.5 পাচ্ছে। সম্ভব? কি মনে হয় ক্যান্ডিডেটদের সম্ভব? অসম্ভব। যারা ভালো ভালো টপার ছেলে মেয়ে, তারা এসে আমাকে এই কথাটা বলুক যে তাদের দ্বারা সম্ভব কিনা এটা। যদি তোমার অ্যাবিলিটি থাকে 85-র মধ্যে 85 তুমি উঠিয়ে দাও, কোনো অভিযোগ নেই, 85 উঠিয়ে দাও। কিন্তু তোমার যদি সেই অ্যাবিলিটি থাকে না 85 ওঠানোর, তাহলে 3 মাস আগে হয়ে যাও প্রিলিতে, অন্তত পক্ষে তোমার 60-এর উপর স্কোর থাকতো। এটুকু একটা গাধাতেও বোঝে যার বুদ্ধি নেই, ঠিক আছে। সে একটা গাধাতেও বোঝে, যার বুদ্ধি নেই সেও বোঝে যে তোমার অ্যাবিলিটি যদি 85 তোলার থাকে, তাহলে তুমি অন্তত পক্ষে প্রিলিতে 60-এর উপর পেতে। এটা স্বাভাবিক একটা নলেজ। আমি তো বলছি চরম 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 লেভেলের দুর্নীতি হয়েছে, নইলে এইটা কোনো দিনও সম্ভব না, অসম্ভব এটা। আর যারা এর প্রতিবাদ করছো না, যে সকল স্টুডেন্টরা ভাবছো যে আমি তো আমার পড়াশোনাটা করে আমি ঠিক মেরিটে নামটা উঠিয়ে নেব, আজকে অনেক মেয়েরাও এটা ভেবেছিল, অনেক ভালো ভালো মেয়েরা মেরিট লিস্টের নামটা তুলতে পারলো না, একটাই কারণ, এই দুর্নীতির কারণে। শোনো, এই কটা আমার কাছে তথ্য এসেছে বলেই আমি এই কটা নিয়ে কথা বলছি। এমন নয় যে শুধুমাত্র এই কটাই ঘটনা, ঘটনা আরও থাকতে পারে, কিন্তু তথ্য ছাড়া তো আর কথা বলা যাবে না, এই জন্য বাকি বিষয় নিয়ে আর কথা বলছি না, বুঝলে। এই ক্যান্ডিডেটটাকে দেখো, যে রোজিনা শেখ, 35.25 বা 25, 25 বলা ভুল, ওটাকে 25 বলে। এই নম্বরটা তোলার পরে সে 85-র মধ্যে 80 উঠিয়ে দিল কি করে বলো? ইন্টারভিউতে সে 5.17 পেয়েছে বলেই তার র্যাঙ্কটা এখানে গেছে, নইলে এই যে এদেরকে দেখছো না, এরা প্রত্যেকেই 12, 13, 11 করে পেয়ে এসেছে। এদের মতো যদি 12 যোগ হয়ে যেত, 80 আর 12 92, তাহলে এদের মতো এই কোথায় 10-12 র্যাঙ্ক করে বসে থাকতো, 10 থেকে 12 র্যাঙ্ক করে। শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য র্যাঙ্কটা তার হয়নি, বুঝতে পারছো? এই অবস্থা 30, 34, 40 নাম্বার পাওয়া মেয়েগুলো 80-র উপর করে তুলে দিয়েছে মেন্সে 85-র মধ্যে। আর আমি বলছি, যে সমস্ত ইউটিউবের যারা গাইড করেন স্টুডেন্টদেরকে, বা যে সমস্ত টিচার আছেন এই বিরুদ্ধে প্রতিবাদ করলেন না, চোখ বন্ধ করে বসে থাকলেন আর স্টুডেন্টদের মুখে শুধুমাত্র ললিপপ গুজে দিয়েছেন। হ্যাঁ, কিছু কিছু টিচার আছে শুধুমাত্র এই দেখো এই দিয়ে দিলাম ডিসকাউন্ট, এই ডিয়ার স্টুডেন্ট তোমরা এই কোর্সটা নিয়ে নাও, প্রিয় ছাত্রছাত্রীরা এই কোর্সটা নিয়ে নাও, শুধু কোর্স নিয়ে নাও। একটা মুখে ললিপপ দিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে, এই দেখেছো আমাদের এইখান থেকে এতটা সিলেকশন পেয়েছে, এই পেয়েছে, হ্যান পেয়েছে, ত্যান পেয়েছে, অথচ স্টুডেন্টদের বিপদে একটা দিনও তাদেরকে পাশে পাওয়া যায় না। ছাত্রছাত্রীরা বিপদে পড়লে একটা দিনও তাদের হয়ে একটা কথা পর্যন্ত ইউটিউবে আজ পর্যন্ত বলতে শোনা যায় না।
রাস্তায় নেমে তাদের জন্য প্রতিবাদ করা তো তুমি ছেড়েই দাও, স্টুডেন্টদের স্বার্থে বা তাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না এই সমস্ত টিচাররা, অথচ এই সমস্ত টিচারদের পিছনেই ছুটে বেড়াবে স্টুডেন্টরা। সেই সমস্ত স্টুডেন্টদেরও শিক্ষা হওয়ার দরকার আছে যারা এই সমস্ত টিচারদের পিছনে পিছনে ছুটে বেড়ায়। আজ দেখো এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই সমস্ত টিচাররা কোনো কথা বলেছে, প্রতিবাদ করেছে? আমি কি বলছি যে এটা বেআইনি? তোমরা কি বলবে এটা বেআইনি? বেআইনের কি আছে? আমরা কি বলছি? আমরা বলছি যদি এই রকম ধরনের দুর্নীতি হয়, আমাদের একটা সামান্য দাবি হচ্ছে WBPRBর কাছে, হয় আমরা একটা মেল পাঠাবো, আর নয় আমরা ফিজিক্যালি পিআরবিতে জানাবো যে স্যার দেখুন এই বিষয়গুলো ঘটছে, আপনারা আরেকটু কঠোর হন, আরেকটু কঠোরভাবে আপনারা যদি এগুলোকে দমন পীড়ন করেন তাহলে আমাদের মতো সাধারণ ক্যান্ডিডেটদের অনেক সুবিধা হয় বা তারা হয়তো ন্যায্য চাকরিটা পাবে। আমরা এই কথাটুকু বলতে পারি না? আমরা যারা ইউটিউবে গাইড করি বা যে সকল টিচার ইউটিউবে পড়ায়, তারা কি ছাত্রছাত্রীদের স্বার্থে এই কথাটুকু বা এই আবেদনটুকু পিআরবির কাছে রাখতে পারে না? বা আমরা কি পারি না রাখতে যে স্যার এই রকম ঘটনা তো ঘটছে, হয়তো এটা আপনাদের দৃষ্টিতে এখনও আসেনি, কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এমন ঘটনা ঘটেছে, তাই আমরা বলবো স্যার আপনারা আরেকটু আপনারা সজাগ হন বিষয়টার প্রতি, আরেকটু কঠোরভাবে ব্যবস্থা নিন যাতে এই বিষয়গুলো দমন করা যায়। এই সামান্য রিকোয়েস্টটুকু কি WBPRBর কাছে করা যায় না? এর প্রতিবাদ স্বরূপ কি একটা সামান্য ভিডিও করে বলা যায় না যে ছাত্রছাত্রীরা হয় তোমরা পিআরবিতে মেল করো, পিআরবিতে জানাও বিষয়টা, এইটুকু কি বলা যায় না? বা ছাত্রছাত্রীদের সাথে যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠ, একটা প্রতিবাদী আওয়াজ তোলা যায় না? এই সমস্ত ইউটিউবের ফালতু টিচার আমি বলছি, যে সকল শিক্ষক একটা ছাত্রছাত্রী বিপদের দিনে তার পাশে নেই, সে কিসের শিক্ষক সে? যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো তারা নিজেকে প্রশ্ন করবে, যারা আজ তোমাদের জন্য প্রতিবাদ করছে না তারা তোমাদের কোন ভালোটা চায় আমাকে বোঝাও তো। শুধুমাত্র তোমাদের মুখে ওই অফারের একটা ললিপপ গুজে দিয়ে তাদের কোর্সটা বিক্রি করে দিলেই তারা বেঁচে যায়, কিন্তু তোমরা তো সেসব বুঝবে না। আজীবন এই স্যারের ফ্যান, ওই স্যারের ফ্যান। তোমার পাশে যে স্যারটা আজকে নেই, কিসের ফ্যান তুমি তার? চাকরিটা সে তোমাকে পাইয়ে দেয়, কাজ থেকে টাকাটা নিয়ে তোমাকে কোর্সের মধ্যে পড়িয়ে দেবে, এই হয়ে গেছে তার কাজ, দায়ী সারা কাজ, বোঝো? কিন্তু আজ যখন বিপদে পড়েছো, তোমার পাশে নেই, তোমার জন্য একটা মুখ থেকে কথা সে বার করে না বা তারা বার করে না। সেই সমস্ত টিচারদেরকে ধিক্কার ছাড়ার কিছু জানানো যায় না, জানো তো? সামান্যটুকু চোখ লজ্জা পর্যন্ত তাদের নেই। এই সমস্ত তথ্য তারা কি দেখেনি? অবশ্যই দেখেছে, কিন্তু কথা বলবে না। বাবুরা কথা বলবেন না, কথা বললে নাকি বিরাট বড় সমস্যা হয়ে যাবে। বেআইনি কাজ কি হচ্ছে এটা যে বিরাট বড় সমস্যা হয়ে যাবে? একটা মেল করতে পারি না আমরা পিআরবিকে? পারি না যে স্যার এরকম একটা রিকোয়েস্ট করে একটা মেল করতে পারি না? তারা তো অন্তত বিবেচনা করে দেখবেন আমরা যদি মেলটা করি বা আমরা যদি জানাই, ফিজিক্যালিও যদি জানাই, তারা তো আমাদের কথাটা অন্তত শুনবেন এবং হয়তো ভাববেন তারা যে না, ওনার ছাত্রছাত্রীরা বলছে মানে কিছু একটা করতে হবে। যারা তোমাদের জন্য একটা রিকোয়েস্ট পিআরবিতে পাঠাতে পারে না, তারা নাকি আবার তোমাদের ফিউচার বানিয়ে দেবে। ভালোই ফিউচার বানাবে, বোঝাই যাচ্ছে কি ফিউচার বানিয়ে দেবে তোমাদের তারা। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, কিন্তু একটা কথা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে একটু চোখ কান খোলা রেখে পরীক্ষা যখন দিতে যাবে বা পরীক্ষার আগের মুহূর্তে যদি দেখেছো এই রকম কোথাও ফুসুর আওয়াজ হয়েছে কোয়েশ্চেন লিকেজের, বুকে একটু পাটা রেখে সাহস দেখিয়ে তার প্রতিবাদ করবে। প্রয়োজনে সেই সেন্টারে যে সকল পুলিশ স্যাররা গার্ড দেবেন তাদেরকে জানাবে, ধরিয়ে দাও, তোমরা ধরিয়ে দাও। যে সেন্টারে দুর্নীতিটা হবে না সেই সেন্টারে আজ যদি তুমি চুপ করে পরীক্ষা দিতে যাও, সেই সেন্টারে তোমার চাকরির সিটটা সেই ছেলেটা বা সেই মেয়েটা হয়তো নিয়ে চলে যাবে, আর তুমি প্রতিবাদ করলে না বলে মেরিট লিস্ট থেকে বাদ যাবে। এইটুকু অন্তত মাথায় রেখো।
সারাদিন তোমার যে পাড়ার ছেলেটা সারাদিন ঘুরে বেড়ায়, চায়ের দোকানে আড্ডা মেরে বেড়ায়, ক্যারাম খেলে বেড়ায়, কোনো দিন তাকে পড়তে বসতে দেখা যায় না, যখন মেরিট লিস্টে তার নাম্বারটা দেখবে 90-এর উপর আর তুমি 70 পেয়েও তোমার চাকরি হয়নি, সেদিন তুমি বুঝতে পারবে যে প্রতিবাদ না করার ফল কি হয়। আর কেউ চুরি বুদ্ধি মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাবে না, এইটা ভাববে না যে লিকেজ হলে হবে হোক, আমিও তো পেতে পারি, প্রশ্ন লিক হলে তো আমিও পাবো। এই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে চাকরি হবে না, এইটুকু লিখে রেখো। কথাগুলো বলছি হয়তো অনেকের খারাপ লাগবে, ভাববে ডিমোটিভেট করছেন আজে বাজে কথা বলে। ডিমোটিভেট করছি না, সাবধান করে দিচ্ছি। পড়াশোনার জায়গায় অবশ্যই করো, কিন্তু তার সাথে একটু মাথাটা খোলা রাখবে, একটু চোখ কান খোলা রাখবে, বুঝলে? এখন এটা হচ্ছে অধিকারের প্রশ্ন। আজ যদি নিজের অধিকার না বুঝে চুপ করে বসে থেকেছ, তো ওই বসেই সারা জীবন থেকে যাবে, দাঁড়িয়ে আর উঠে কোনো দিন হাঁটতে পারবে না, এইটুকু মাথায় রেখো। যাই হোক, ক্লাসের ভিডিও সন্ধ্যাবেলায় আসবে, দেখা হচ্ছে ক্লাসের ভিডিওতে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি।